স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। শুরুতেই জানাবো নিটল ডাটা সংবাদ শিরোনাম। পেনশন স্কিম নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সঙ্গে ওবায়দুল কাদেরের বৈঠক। সর্বজনীন পেনশন স্কিমের আওতায় সরকারি স্বাস্থ্য সকল প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত হবে 2025 সালের 1 জুলাই। বাজার নিয়ন্ত্রণে আলু আর পেঁয়াজ আমদানির অনুমোদন দিয়েছে সরকার। এবং নাইজেরিয়ায় স্কুল ভবন ধসে অন্তত 22 শিক্ষার্থীর প্রাণহানি, 20 জন আহত। দেখছিলেন শিরোনাম, এবার পুরো খবর। পেনশন স্কিম নিয়ে আন্দোলনরত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বৈঠক করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষকদের দাবি দাওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বৈঠক শেষে শিক্ষক নেতা অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া জানান তাদের আলোচনা ফলপ্রসূ হয়েছে। আর ওবায়দুল কাদের জানান সর্বজনীন পেনশন স্কিমে শিক্ষকরা অন্তর্ভুক্ত হবেন 2025 সালের 1 জুলাই থেকে। সর্বজনীন পেনশন স্কিমের আওতায় সরকারি স্বাস্থ্য সকল প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত হবে 2025 সালের 1 জুলাই থেকে। ইতিপূর্বে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পেনশন স্কিমে অন্তর্ভুক্ত করা 2024 থেকে যোগদানের যে তথ্য দেয়া হয়েছে তা সঠিক। বাজার নিয়ন্ত্রণে আলু ও পেঁয়াজ আমদানির অনুমোদন দিয়েছে সরকার। আজ রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনে জাতীয় রপ্তানি ট্রফি অনুষ্ঠানের সংবাদ সম্মেলনে কথা জানান বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি বলেন, ব্যবসায়ীরা চাইলে এখন আমদানি করতে পারবেন। প্রতিমন্ত্রী জানান, ভারতের নতুন সরকার দায়িত্ব নিয়েছে, এতে আমদানিতে সময় লাগছে। ভারতীয় পেঁয়াজ এলে দাম কমে যাবে। পাশাপাশি ভোজ্য তেলের জন্য ব্রাজিলের সঙ্গে আলোচনা চলছে। আইপি ওপেন করে দেওয়া হয়েছে, যে কোনো আমদানিকারক চাইলে আলু এবং পেঁয়াজের জন্য তারা নিয়ে আসতে পারবে, আমরা অনুমতি দিব। এটা কৃষি মন্ত্রণালয় থেকে বন্ধ ছিল, আমরা এটা আপনাদের মাধ্যমে এটা আমরা ওপেন করে দিলাম। যারা আমদানিকারক আছেন তারা চাইলেই আমরা তাদেরকে অনুমতি দিব। চীন সফর নিয়ে আগামীকাল সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল 4টায় গণভবনে এটি অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর প্রেস উইং আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। 3 দিনের চীন সফর শেষে বুধবার রাতে দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে শেখ হাসিনার বৈঠক হয়। তার এই সফরে 2 দেশের মধ্যে 22টি সমঝোতা স্মারক ও 7টি ঘোষণাপত্র সই হয়। ভারী বৃষ্টিপাত বন্ধ হওয়ায় উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনও বিপদসীমার উপরে রয়েছে কয়েকটি নদ নদীর পানি। পানিবন্দী হয়ে আছে হাজার হাজার মানুষ। জামালপুরে যমুনা সহ অন্যান্য নদ নদীর পানি কমতে শুরু করায় সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। সকালে দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনার পানি 20 সেন্টিমিটার কমে বিপদসীমার 35 সেন্টিমিটার ও সরিষাবাড়ির জগন্নাথগঞ্জ ঘাট পয়েন্টে 12 সেন্টিমিটার কমে বিপদসীমার 82 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নওগাঁর ছোট যমুনা নদী, আত্রাই ও নাগর নদীর পানি কমতে শুরু করেছে, তবে অপরিবর্তিত আছে কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি। ব্রহ্মপুত্রের পানি চিলমারি, হাতিয়া ও নুনখাওয়া পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে অতি বৃষ্টির কারণে সৃষ্ট কক্সবাজারের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। দর্শক, টাঙ্গাইলের বন্যা পরিস্থিতির খবর নিয়ে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুমন খান। সুমন, টাঙ্গাইলের নদ নদীর পানি ও বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য আমাদের জানাবেন।
জি তানিয়া, আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইল সদর উপজেলা চারাবাড়ির যে অ্যাপ্রোচ সড়ক আছে সেই অ্যাপ্রোচ সড়কের পাশে। তো সকাল থেকেই যে বিষয়টি আমি দেখেছি, অ্যাপ্রোচ সড়কের 10 জুলাই মূলত এই অ্যাপ্রোচ সড়কটি ভাঙা হয়। এটা টাঙ্গাইলের সার্বিক বন্যা পরিস্থিতি কেমন রয়েছে? সকল নদ নদীর পানি অব্যাহত রয়েছে এবং কি এর পাশাপাশি যে পানিগুলো টাঙ্গাইলের আপনার হচ্ছে 6টি উপজেলার প্রায় 47,000 মানুষ পানিবন্দী রয়েছে। এর মধ্যে 110টি গ্রামে পানি ঢুকে গেছে এবং কি হচ্ছে আপনার বন্যা কবলিত হয়েছে 110টি গ্রাম। এছাড়া এই আমি যে জায়গাটিতে বর্তমানে অবস্থান করছি সেই জায়গাটি হচ্ছে টাঙ্গাইল সদর উপজেলা চারাবাড়ির যে ব্রিজটি আছে সেই ব্রিজ সংলগ্নের প্রতি বছরের ন্যায় এই ব্রিজটি ভাঙা হয়। তো স্থানীয়রা অভিযোগ করছে যে পানি উন্নয়ন বোর্ডের যে গাফলতি, সেই গাফলতির কারণেই মূলত এই কাজটি হয়। তারা শুধু ভাঙলে আসে জিও ব্যাগ ফেলতে, তাছাড়া বর্ষা সিজন চলে গেলে যে অন্য সময়, সে অন্য সময়ে মূলত এই কাজ করে না। তো এর পাশাপাশি যে সার্বিক যে জেলা প্রশাসনের যে ত্রাণ তৎপরতা, সেই ত্রাণ তৎপরতা অবহিত আছে। এর পাশাপাশি হচ্ছে জেলা প্রশাসকের একাধিক যে টিম এই বন্যা কবলিত মানুষের মাঝে যাবে এবং কি যারা যে এলাকাগুলো বেশি কবলিত হয়েছে সে এলাকাগুলোতে ত্রাণ সহায়তা করবে, পর্যাপ্ত ত্রাণ সহায়তা দিচ্ছে জেলা প্রশাসক। এর পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডের একাধিক কর্মকর্তার সাথে আমি কথা বলেছি, তারা জানিয়েছেন যে কিছু সড়কে মূলত যে অ্যাপ্রোচ সড়কগুলো কাজ করছে, সেই অ্যাপ্রোচ সড়কগুলো প্রায় ভুয়াপুরের কিছু অংশে অ্যাপ্রোচ সড়কের যে ভাঙ্গা হয়েছে, সে ভাঙ্গার যে কাজগুলো জিও ব্যাগ আপৎকালীন সময়ে যে জিও ব্যাগগুলো ফেলবে সেগুলোই মূলত করছে। এছাড়া যে অন্য কাজগুলো তারা তৎপর রাখছে। এছাড়া টাঙ্গাইলের যে সার্বিক বন্যার যে বিষয়গুলো, টাঙ্গাইলের বন্যার যে বিষয়গুলো সেগুলো লক্ষ্য রাখছে। তো এই ছিল টাঙ্গাইল থেকে সর্বশেষ বন্যার সার্বিক বিষয়। তানিয়া, টাঙ্গাইল থেকে বন্যা পরিস্থিতির খবর জানাতে যুক্ত ছিলেন সুমন খান। আন্তর্জাতিক প্রসঙ্গ। নাইজেরিয়ায় একটি স্কুল ভবন ধসে অন্তত 22 জন শিক্ষার্থী নিহত হয়েছে, আহত হয়েছে আরও 20 জন। স্থানীয় সময় শুক্রবার নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় প্লাটু রাজ্যে 2 তলার স্কুল ভবনটি ধসে পড়ে। আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারে কাজ করছে রেড ক্রস ও অন্যান্য উদ্ধারকারী দল। আফ্রিকার সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ নাইজেরিয়ায় প্রায়ই ভবন ধসের ঘটনা ঘটে। গত 2 বছরে দেশটিতে 1 ডজনেরও বেশি ভবন ধসের ঘটনা ঘটেছে। খেলার খবর। জার্মানির বার্নলিতে আগামীকালের আলোক ঝলমলের রাতটি হবে শুধুই ফুটবল প্রেমীদের, যেখানে ইউরো মুকুটের লড়াইয়ে নামবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ও ইংল্যান্ড। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। একদিকে 12 বছর পর ইউরো ফাইনালে স্পেন, অন্যদিকে অধরা স্বপ্ন পূরণের লক্ষ্যে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে ইংল্যান্ড। লড়াইটা ইংলিশ মিডফিল্ডার বেলিংহাম বনাম স্প্যানিশ মাস্টারপিস ইয়ামালের বললেও ভুল হবে না। দুজনই স্প্যানিশ ক্লাব রিয়াল আর বার্সা কাঁপানো তারকা। কার হাতে উঠবে সোনার হরিণ, কে ভাঙবে বার্লিনের দেয়াল, সে অপেক্ষাতেই এখন ফুটবল বিশ্ব। পারফরম্যান্সের মানদণ্ডে ফাইনালে ফেভারিটের তালিকায় এগিয়ে স্পেন। টুর্নামেন্টের শুরু থেকেই দুর্বার গতিতে এগিয়ে চলছে 3বারের চ্যাম্পিয়নরা। নান্দনিক ও আগ্রাসী ফুটবল খেলে ক্রোয়েশিয়া, ইতালি, জার্মানি ও ফ্রান্সের মতো শক্ত প্রতিপক্ষকে কাঁদিয়েছে স্পেন। বিপরীতে অনেকটা ভাগ্যের জোরেই ফাইনালে উঠেছে গত আসরে রানার আপ ইংল্যান্ড। বিশ্বকাপ ও ইউরো মিলিয়ে দেশের বাইরে এটাই তাদের প্রথম ফাইনাল। ইউরোতে দুদলের সবশেষ দেখা হয়েছিল 1996 সালের কোয়ার্টার ফাইনালে। সেবার টাইব্রেকারে স্পেনকে হারিয়েছিল ইংল্যান্ড। এর আগে 1980 আর 1968 সালের 2বারের দেখায় জয় আছে ইংলিশদের। অন্যদিকে 1981 সালের পর সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে 14বারের দেখায় 7 জয় স্পেনের। এছাড়া 2018 সালের ন্যাশনস লিগেও ইংল্যান্ড জিতেছিল 3-2 গোলে। কিন্তু ইতিহাস বলছে ফাইনালের মঞ্চে বরাবরই অপ্রতিরোধ্য স্পেন। 2002 সালের পর 2বার ইউরো আর বিশ্বকাপের ফাইনালে খেলে খালি হাতে ফেরেনি লা রোজারা। এছাড়া স্প্যানিশ ক্লাবগুলোর রেকর্ডও ইংলিশ ক্লাবের বিপক্ষে দারুণ। তাই বলা যায় ফাইনালের মহারণ নিয়ে স্বস্তিতে নেই ইংলিশ কোচ গ্যারেথ সাউথগেট। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। এবারে ভিন্ন ধরনের একটি খবর।
180 ফুট 11 ইঞ্চি লম্বা একটি সাইকেল, আবার এটি চালানোও যায়। দারুণ এই সাইকেল বানিয়ে গিনেস বুকে নাম লেখালেন নেদারল্যান্ডসের প্রকৌশলী ইভান শ্যাক। তার সঙ্গে ছিলেন আরও 7 জন। প্রায় 35 জন মানুষের সমান লম্বা একটি বাইসাইকেল। অবাক হওয়ার কিছু নেই, সত্যি বাইসাইকেলটির দৈর্ঘ্য 180 ফুট 11 ইঞ্চি। অবিশ্বাস্য এই কাজটি করেছেন নেদারল্যান্ডসের 8 জন প্রকৌশলী, নাম তুলেছেন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে। 39 বছর বয়সী প্রকৌশলী ইভান শ্যাকের নেতৃত্বে সম্প্রতি এটি তৈরি করা হয়। ছোটবেলা থেকেই তিনি এরকম একটি সাইকেল বানানোর পরিকল্পনা করছিলেন। সাইকেলটির বৈশিষ্ট্য হচ্ছে এটি যে কেউ সহজেই চালাতে পারেন, কয়েকজন মিলেও চালানো সম্ভব, তবে শহরে নিয়মিত ব্যবহারের উপযোগী নয় বলেও জানান প্রকৌশলীরা। গত 60 বছরে বিশ্বের দীর্ঘতম সাইকেলের রেকর্ড অনেকবার ভেঙেছে। 1965 সালে প্রথম জার্মানির কোলনে 8 মিটার দৈর্ঘ্যের সাইকেল তৈরি করা হয়। এরপর নিউজিল্যান্ড, ইতালি, বেলজিয়াম, অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের 2টি দল এই রেকর্ড ভাঙে। সবশেষ বিশ্বের দীর্ঘতম সাইকেল তৈরির রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার বার্নি রায়ানের দখলে। 2020 সালে 155 ফুট দীর্ঘ ও 8 ইঞ্চি চওড়া সাইকেল বানান তিনি। এবার 7 জনকে সঙ্গী করে সেই রেকর্ড ভেঙে দিলেন নেদারল্যান্ডসের ইভান শ্যাক। নাদিরা জাহান, দীপ্ত বার্তা কক্ষ। শেষ করব দীপ্ত সংবাদ, তবে যাবার আগে নিটোল টাটা সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। পেনশন স্কিম নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সঙ্গে ওবায়দুল কাদেরের বৈঠক। বাজার নিয়ন্ত্রণে আলু আর পেঁয়াজ আমদানির অনুমোদন দিয়েছে সরকার। এবং নাইজেরিয়ায় স্কুল ভবন ধসে অন্তত 22 শিক্ষার্থীর প্রাণহানি, 20 জন আহত। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায়। দর্শক, আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।